আজ আমার আলোচনা শুরু করব জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটা বক্তব্য দিয়ে। তিনি আজকেই একটা প্রেস কনফারেন্সে বক্তৃতা দিচ্ছিলেন, তার দলের একটা প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সে নিউজ বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। একটা পত্রিকার নিউজের শিরোনাম হলো এরকম যে চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা। এগুলো শিরোনাম। তো এই শিরোনামটা দেখেই না আমার একটু আগ্রহ হলো, দেখি গোলাম পরোয়ার সাহেব কী বলেছেন। সেখানে উনি বলেছেন যে কথাটা, আমি আপনার পুরো নিউজটা তো অনেক কিছু পড়া আছে, অনেক কিছু বলার দরকার নেই, আমি সংক্ষেপে গেলে একটা সেন্টেন্স আপনাদের পড়ে শুনে উনি কী বলেছেন। উনি বলেছেন যে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই, বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন। মিয়া গোলাম পরোয়ার এই যে কথাটা বলেছেন, এই কথাটাকে আমি বিএনপি সরকারকে জিজ্ঞাসা করছি। বিএনপি সরকার যারা মন্ত্রী আছেন, দায়িত্বপূর্ণ পদে আছেন, তাদের কাছে আমার একটা সবিনয় প্রশ্ন, মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন? সারা দেশে হচ্ছেটা কি? যা হচ্ছে সেটা কি আসলে দলীয়করণ নয়? দেখুন, মিয়া গোলাম পরোয়ার একটা উদাহরণ দিয়ে বলেছেন যে নির্বাচন কমিশনে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, তার নাম হলো মিস্টার শামসুল আলম। তিনি একসময় নির্বাচন কমিশনে উপসচিব পদে চাকরি করতেন, কিন্তু তারপর তিনি কিন্তু অবসরে যাওয়ার পর বিএনপি তাকে তাদের সংসদীয় আসন পুনর্বিন্যাস যে কমিটি করেছিল সেই কমিটির সদস্য উনি ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে খুবই জড়িত ছিলেন। তাকে নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। কেন? এটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে। মাথায় রাখবেন, আগামী 1 বছরে কিন্তু সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়ে যাবে, সবগুলি হবে 1 বছরের মধ্যে। তাহলে কি দেখেন, অতিরিক্ত সচিব কিন্তু একটা বড় পোস্ট, অনেক বড় পোস্ট এবং পাওয়ারফুল পদে। তাহলে তাকে নির্বাচন কমিশনে এনে নিয়োগ দিতে হলো কেন? উনি তো বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি তাদের মতো করে আয়োজন করতে চায়? এই নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠুক, বিএনপি কি এটা চায়? বিএনপি এবার জাতীয় নির্বাচনে 2 শতাধিক আসন পেয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একটা দল মাত্র 1 বছরের মাথায় তাদের আত্মবিশ্বাস কি এতটাই কমে গেল যে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য নিজেদের লোক সেখানে বসাতে হবে? আমি এই প্রশ্নটা কিন্তু করতে চাই বিএনপিকে। যদি 1 বছরের মাথায় আপনাদের এই দুরবস্থা হয়, 5 বছর পর আপনাদের কি হবে? দেখুন, গণতান্ত্রিক পদ্ধতি যখন নির্বাচন হয় এবং সেই পদ্ধতিতে যারা নির্বাচিত হয়, যে সরকার আসে, তাদের একদম প্রথম দিন থেকেই লক্ষ্য থাকে আগামী নির্বাচনে আমরা কিভাবে জনগণের কাছে যাব, কি নিয়ে যাব। জনগণ যে প্রশ্নগুলো আমাদেরকে করবে আমাদের এই 5 বছরের কর্মকাণ্ডের উপর, সেই সমস্ত প্রশ্নের আমরা কি জবাব দেব। আপনাদের যদি এই প্রশ্নটা করা হয় যে আপনারা সর্বক্ষেত্রে দলীয়করণ করেছেন, 1 বছর না যেতেই, 1 বছর বাদ দেন, 6 মাস পার না হতেই বিএনপি প্রধান বলেছিলেন যে 180 দিনের একটা টার্গেট নিয়েছেন। 180 দিনের টার্গেটের মধ্যে আমি বিএনপি প্রধানকেও প্রশ্ন করতে চাই, 180 দিনের মধ্যে আপনার দল এগুলো, আপনার সরকার এগুলো কি করছে? দেখুন, আমরা এই মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন, উনি কিন্তু একটা পদের প্রেক্ষিতে বলেছেন বলে আমার কিন্তু মনে হয় না। 2 দিন আগের কথা বলি আমি আপনাকে। এই সপ্তাহেই সরকার একটা অসাধারণ কাজ করেছে, সেটা হলো রাষ্ট্রের 12টা সরকারি সংস্থা, বোর্ড বা কর্পোরেশন, এগুলোর নির্বাহী যে পদগুলি আছে, প্রধান নির্বাহী যে পদ, চেয়ারম্যান অথবা এমডি, এই সমস্ত 12টা পদে ওনারা ওনাদের দলীয় লোককে বসিয়েছে।
মানে যে লোকগুলিকে বসিয়েছেন তারা কোনো সরকারের কোনো কর্মকর্তা নয়, বিসিএস কর্মকর্তা নয়, অত প্রশাসনের কোনো কাজে তাদের কোনো অভিজ্ঞতা নাই, কেবল দল করে। এই জন্যই তারা দল মানে বিএনপি করে অথবা বিএনপি কোনো অঙ্গ সংগঠন করে, এই যোগ্যতাতেই তারা এই বড় বড় পদগুলো পেয়েছে। এর মধ্যে সরাসরি রাজনীতি করে না মাত্র একজন, যার নাম আগে বললাম, যিনি নির্বাচন কমিশনের সাবেক উপসচিব ছিলেন এবং বিএনপি নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ উনি মোহাম্মদ শামসুল আলম। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হলো কি উনি সরাসরি বিএনপির কোনো পদ নাই, তবে উনি বিএনপির নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন এবং গত নির্বাচনের সময় বিএনপিতে ওনার বড় ভূমিকা ছিল। উনি একটু কম দলীয় বলতে পারি আমি, যে মানে সরাসরি না, একটু ঘুরিয়ে। আর বাকিদের নাম আমি তালিকাটা আপনাদেরকে একটু পড়েই শোনাবো, কারণ আমি এটা মানে এই জিনিসটা আমার মানে এত খারাপ লেগেছে যে আমার হয়ে জনগণের সঙ্গে, আমার দর্শকদের সঙ্গে শেয়ার না করলে চলবে না। দেখুন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে। আরও কয়েকটা নাম বলি। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, তার এমডি হিসাবে। এই বোয়েসেলটা হলো সরকারিভাবে যাদেরকে বিদেশে পাঠানো হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, এই ধরনের একটা বেশ গুরুত্বপূর্ণ সংগঠন। কিন্তু এটার এমডি হয়েছেন কে? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই হলো ওনার যোগ্যতা। আচ্ছা, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন উনি, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC, তার চেয়ারম্যান হিসাবে। দেখুন, এগুলি কিন্তু কোনোটাই রাজনৈতিক পদ না, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং এই প্রত্যেকটা পদের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এবং সেগুলির সঙ্গে জনগণের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আছে। সেটা প্রধানের পদে নির্বাহী প্রধান হিসাবে নিয়োগ পাওয়ার জন্য যোগ্যতাটা কি? ওনাকে বিএনপি করতে হবে এবং বিএনপির কোনো কোনো জায়গায় আরও আমি আপনাকে 12টায় পড়ে শোনাবো আপনাদেরকে। জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, যিনি কামরুজ্জামান দুলাল নামে পরিচিত, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসাবে। বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন BSEC, এটার চেয়ারম্যান হিসাবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মানে MD হিসাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসাবে। বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ডাকনাম তার, এই টিটো সাহেব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BSIC এর চেয়ারম্যান হিসাবে। আর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন হাসান, তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে। ভাই, একটা কথা বলতে চাই, আমরা বিগত সরকারের সমালোচনা করি, তারা অনেক জায়গাগুলিকে দলীয়করণ করেছিলেন, আপনারা কি করলেন? এবং আমি তো মনে করি যদি তুলনা করা হয়, এটা বিগত সরকারের আমলকেও লজ্জা দিবে আপনাদের এই ব্যাপারটা।
একদিনে 12টা, এই যে দিনে 12টার কথা বললাম আমি, এর আগে আর করেন নাই। প্রত্যেকটা জেলা পরিষদে যে প্রশাসক নিয়োগ করা হয় সেগুলোতে আপনারা দলীয় লোককে নিয়োগ দিয়েছেন। যতগুলি জেলা পরিষদ আছে আমাদের এখানে 60-এর বেশি, কোনো নির্বাচন নাই। এটা কিন্তু একটা নির্বাচন করার মতো পদ, যে পদে নির্বাচিত হয়। আপনি যদি প্রশাসককে নিয়োগ করতে চান, কোনো একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ করতেন, চলছে না, চালাচ্ছেন তো, তাহলে এখানে আপনার দলীয় লোককে নিয়োগ করতে হবে কেন? ঠিক একই রকম প্রত্যেকটা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোক। আপনার দলের লোক, তার একমাত্র যোগ্যতা সে বিএনপি করেন, আর কোনো যোগ্যতা নাই তার। আর কোনো যোগ্যতা থাকতেও পারে, একটা যোগ্যতা আছে, কোনো জায়গায় ফেলটুস করা প্রার্থীকে এনে বসাইছেন, মানে এমপি ইলেকশনে ফেল করছে তারা এনে সিটি কর্পোরেশন বসাইছেন। যাকে জনগণ প্রত্যাখ্যান করলো তাকে আপনি পুরস্কার দিলেন। মানে জনগণ যাকে চায় না তাকে দল চায়। মানে দলের সঙ্গে জনগণের চিন্তার কতটা পার্থক্য ভেবে দেখুন একবার। তাকে আপনি আনতে হবে, তাকে আপনি ভালোবাসেন, ভালো কথা, তাকে একদিন চা নাস্তা খাওয়াই দেন, অসুবিধা রেখে আছে, ভালোবাসা প্রকাশ ঘটুক। কিন্তু উনি তো ওনার যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন, উনি তো জনগণের মন জয় করতে পারেন নাই। তাকে আপনি জনগণের মাথার উপর চাপাই দিয়েছেন, এবং এটা করার মাধ্যমে বিএনপিকে লাভ করেছে। আমি মূল পয়েন্টে আসতেছি, এই যে কাজগুলি বিএনপি করছে, আপনারা আমাকে প্লিজ বলেন এতে বিএনপির কী লাভ হচ্ছে? বিএনপি যদি একটা গণতান্ত্রিক দল হয়, বিএনপি তো আগামী নির্বাচনে জনগণের কাছে যাবে, কী নিয়ে যাবে? যখন জনগণ তাকে প্রশ্ন করবে আপনি এই লোকগুলিকে, দলীয় লোককে এনে বসাইছেন কেন, বিএনপি কী জবাব দেবে? এই জবাবটা আমরা একটু শুনতে চাই, একটা ব্যাখ্যা প্লিজ। স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, অথবা যে মন্ত্রণালয়ের আছেন, অথবা প্রধানমন্ত্রী হন, যারা আছেন, আপনারা এই জবাবটা খালি দেন যে দলীয় নিয়োগ লোকগুলিকে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পেছনে আপনাদের কি লজিক কাজ করছে, আমরা একটু জানতে চাই ভাই, একটু জানান। আমরা তো একটু স্বৈরাচারকে হটিয়েছি, আমরা একটা দলীয়করণ করেছিল নির্বিচারে যারা, তাদেরকে হটিয়েছি, এটা দেখার জন্য। আমরা মেধার বিকাশের কথা বলেছি, আমরা মেধার মূল্যায়নের কথা বলেছি। আপনাদের কাছে কোয়ালিফিকেশন হলো আমার দল, অথবা কোনো একটা আপনার অঙ্গ দল, অথবা কোনো একটা জায়গা তার নামের মধ্যে আছে, সেটাই হলো যোগ্যতা। তাহলে আন্দোলনটা হলো কেন? তাহলে এত মানুষ প্রাণ দিল কেন? তাহলে আপনাদেরকে নির্বাচিত করলো কেন? আগের দৃশ্যই দেখার জন্য? আমি হতাশ। আমি আগেই বলেছিলাম আমি 6 মাসের আগে মন্তব্য করতে চাই না, কিন্তু 6 মাস তো প্রায় হয়ে গেল। এই মন্তব্যটা কিন্তু আমি আসলে হৃদয় থেকে করলাম। আমি বুঝতে পারি না যে এগুলি কি মাননীয় প্রধানমন্ত্রী আপনি করছেন, নাকি আপনার অজান্তে কেউ করছে, কিন্তু দায়টা কিন্তু আলটিমেটলি আপনার উপরে চাপবে। মানুষ কিন্তু প্রশ্ন আপনার দিকে তাকাই করবে।